মৌর্য বংশের শেষের দিক থেকেই ভারতে বিভিন্ন বিদেশিদের আক্রমণ ও আগমন দেখা যায়। যেমন শুঙ্গ বংশের সময় আক্রমণ হয়েছিল ইন্দো গ্রিকদের, তারপর শকেদের আক্রমণ হয়েছিল, তারপর পল্লব, কুষাণ ইত্যাদি। গ্রিক থেকে কিছু মানুষের গোষ্ঠী এসে ভারতবর্ষের উত্তর পশ্চিম দিকে আফগানিস্তানের কাছাকাছি বসবাস শুরু করেছিল। তাদেরকে বলা হতো ইন্দো গ্রিক। এরা আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতের কাছাকাছি বসবাস করত। এখানকার শাসকদের ব্যাক্ট্রিয় শাসকও বলা হতো। এই ইন্দো গ্রিক শাসকদের ভিতরেই ডিমিট্রিয়াস এবং মিনান্ডার এই দুজন মূল ভারত আক্রমণ করেছিল পুষ্যমিত্র শুঙ্গের সময়। পরবর্তীকালে ভাগভদ্র বা ভাগ্যব্রত এর সময় ইন্দো গ্রিক শাসক আন্তিয়াল দূত হিসাবে হেলিওডোটাসকে পাঠিয়েছিল বৌদ্ধ ধর্মের শিক্ষা নেওয়ার জন্য। ইন্দো গ্রিকদের ভারতের প্রতি অনেক অবদান রয়েছে, যেমন অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি, গণিত, সময়ের গণনা, এই সমস্ত জিনিস। ইন্দো গ্রিকের পর ভারতে আগমন হয় শকদের। মধ্য এশিয়া থেকে ইউচি নামের এক জাতি দ্বারা কিছু কিছু মানুষের গোষ্ঠীকে তাড়িয়ে দেওয়া হয় ভারতের দিকে। তারাই গ্রুপে গ্রুপে এসে ভারতের বিভিন্ন জায়গায় বসবাস শুরু করে। এদেরকেই বলা হতো শক। গ্রুপে থাকতে থাকতে শকরা ভারতে মোট 5 জায়গায় বসতি স্থাপন করে। কোথায় কোথায়? কান্দাহার, তক্ষশিলা, মথুরা, উজ্জয়িনী আর নাসিক। এই 5টা এরিয়াতে শকরা বসবাস শুরু করে। এই শকরা নিজেদের উপাধি দিয়েছিল ক্ষত্র বা মহাক্ষত্র। এই শকরা যে সময় ভারতে আসে তখন ভারতবর্ষে চলছিল সাতবাহন বংশ। আর সাতবাহন বংশ ধীরে ধীরে যেহেতু ভারতের দক্ষিণ দিকে চলে আসছিল, ফলে উত্তর দিকের এই এরিয়াতে সাতবাহন বংশের তেমন নিয়ন্ত্রণ ছিল না। ফলে শকরা এই এরিয়াতে বসবাস শুরু করে। এই বিভিন্ন জায়গায় শক শাসকরা নিজেদের নামের আগে একটি করে উপাধি বসাতেন। যেমন এই তক্ষশিলার শক শাসকরা নিজেদের নামের আগে মাউস বসাতেন। মথুরার শক শাসকরা নিজেদেরকে রাজুক বলতেন। উজ্জয়িনীর শক শাসকরা নিজেদের নামের আগে বসাতেন চেষ্টক, এবং নাসিকের শক শাসকরা নিজেদের নামের আগে বসাতেন ভূমিক। এখানে উত্তরপ্রদেশের ভেতর মালওয়া এরিয়াতে যে শাসকরা ছিল তাদের সাথে মথুরার শক শাসকদের শত্রুতা ছিল। পরবর্তীতে মালওয়া শাসকরা মথুরার শক শাসকদের হারিয়ে এই জায়গা দখল করে নেয় মালওয়ার আন্ডারে। নাসিকের শক শাসক ছিল নেহপান। নেহপানের সাথে সাতবাহন বংশের গৌতমীপুত্র সাতকর্ণের লড়াই হয়েছিল, এবং ওই লড়াইয়ের ঘটনা পাওয়া যায় এই মহারাষ্ট্রের ভিতর একটি জায়গায় যোগলথম্বী, সেখানে পাওয়া মুদ্রা থেকে। নেহপানের সাথে গৌতমীপুত্রর ওই লড়াইয়ে নেহপান হেরে যান। এখানে উজ্জয়িনীর একজন শাসক ছিলেন রুদ্রদামন। রুদ্রদামন তার এরিয়া ধীরে ধীরে গুজরাটের দিকে বাড়াতে থাকেন। এই পুরো এরিয়ায় শাসক ছিল রুদ্রদামন। এই রুদ্রদামনের সাথে বশিষ্ঠ পুত্র পুলুমাইয়ের যুদ্ধ হয়েছিল, এবং যুদ্ধের শেষের দিকে রুদ্রদামনের কন্যার সাথে বশিষ্ঠ পুত্র পুলুমাইয়ের একটা বৈবাহিক সম্পর্ক তৈরি হয়ে যায়। ভারতবর্ষে ওদিকে যেমন অর্জঙ্ক বংশ, শিশুনাগ বংশ, নন্দ বংশ, মৌর্য বংশ, শুঙ্গ বংশ, কর্ণব বংশ এবং সাতবাহন বংশ এইভাবে পরপর চলছিল। ঠিক সেই রকম ভাবেই মৌর্য সাম্রাজ্যের পর বিদেশি আক্রমণ হয়ে ইন্দো গ্রিক, শক, পল্লব, কুষাণ এইভাবে চলছিল। মানে দুটি আলাদা আলাদা সাম্রাজ্য প্যারালাল চলছিল। মৌর্য সাম্রাজ্যের পর শুঙ্গ বংশ, কর্ণব বংশ, সাতবাহন বংশ ধীরে ধীরে ভারতের দক্ষিণ দিকে আসতে থাকে, এবং উপরের দিকে ক্রমাগত ইন্দো গ্রিক, শক, পল্লব, কুষাণ এদের সাম্রাজ্য তৈরি হতে থাকে। এই সময় ইরান বা পারস্য থেকে কিছু শাসক এসে পাকিস্তান এরিয়াতে বসবাস শুরু করে। এদেরকেই বলা হয় পল্লব শক্তি। এদের ভেতর দুজন বিখ্যাত রাজা ছিলেন গন্ডফার্নিস এবং মেথ্রোডোটাস। এই পল্লব সাম্রাজ্যের রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ার। পুরুষপুর বা পেশোয়ার পল্লব সাম্রাজ্যের রাজধানী পুরুষপুর বা পেশোয়ার, যেটি বর্তমানে পাকিস্তানে রয়েছে। এই সময় 52 খ্রিস্টাব্দে সেন্ট থমাস ভারতবর্ষে এসেছিলেন খ্রিস্ট ধর্মের প্রচারের জন্য। সেন্ট থমাস এসেছিলেন কেরালাতে। অন্যদিকে ভারতের জম্মু কাশ্মীরের এই এলাকায় তখন তৈরি হয়ে যায় কুষাণ রাজবংশ। এর আগে দেখলাম যে মধ্য এশিয়াতে ইউচি নামের এক জাতি বিভিন্ন লোকেদের গ্রুপে গ্রুপে তাড়িয়ে দেয়, এবং তারা ভারতে এসে শক নামে শাসন শুরু করে। তো মধ্য এশিয়াতে ওই ইউচি জাতির মোট 5টি গোষ্ঠী ছিল। পরবর্তীকালে হুন আক্রমণের ফলে ওই 5টি ইউচি জাতির ভেতর একটি জাতি বা একটি গোষ্ঠী ভারতবর্ষে চলে আসে, এবং তারাই ভারতে এসে জম্মু কাশ্মীরের এই এরিয়াতে কুষাণ রাজবংশ স্থাপন করে। মধ্য এশিয়াতে এই ইউচি জাতিরা থাকতো বিখ্যাত আমুদরিয়া নদীর পাশে। ভারতবর্ষে এই কুষাণ বংশ বা কুষাণ রাজবংশ শুরু করে কুজুল কথফিসিস
বা কথফিসিস প্রথম। তিনি ভারতের তামার মুদ্রাও চালু করেন। যদিও সাতবাহন সাম্রাজ্যের সময়ও তামার মুদ্রার প্রচলন ছিল, তবে সাতবাহন সাম্রাজ্য যেহেতু দক্ষিণ ভারতের এরিয়ার এই দিকে ছিল, ফলে উত্তর ভারতের এই এরিয়াতে তামার মুদ্রা প্রচলন করেছিল কুজুল কথফিসিস বা কথফিসিস প্রথম। কুজুল কথফিসিসের পর এই কুষাণ সাম্রাজ্যের সিংহাসনে বসে তার পুত্র ভীম কথফিসিস বা কথফিসিস দ্বিতীয়। ভীম কথফিসিস ছিল মহাদেবের ভক্ত এবং তার উপাধি ছিল মহেশ্বর। এই ভীম কথফিসিস ভারতে প্রথম শুদ্ধ সোনা বা পিওর গোল্ডের কয়েন চালু করে। যদিও এর আগে ইন্দো গ্রিকরা ভারতে স্বর্ণ মুদ্রার প্রচলন করেছিল, কিন্তু ভীম কথফিসিস প্রথম পিওর গোল্ড দিয়ে মুদ্রা চালু করে। ভীম কথফিসিসের পর রাজা হয় তার পুত্র কনিষ্ক। কনিষ্কই ছিল এই কুষাণ সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা। 2016 সালে WBCS প্রিলিমিনারিতে একটা প্রশ্ন এসেছিল যে ইন্দো গ্রিকদের ভেতর সব থেকে ফেমাস রাজা কে ছিল। তো ইন্দো গ্রিকদের ভেতর সব থেকে ফেমাস রাজা ছিল রাজা মিনান্ডার। মিনান্ডার পুষ্যমিত্র শুঙ্গের সময় ভারত আক্রমণ করেছিল। মিনান্ডারকে পরাজিত করে দেয় পুষ্যমিত্র শুঙ্গের পুত্র অগ্নিমিত্র। তারপর মিনান্ডার ফেরার সময় নাগসেনের সাথে দেখা হয়ে যায় এবং নাগসেন মিনান্ডারকে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করে দেয়। নাগসেনের সাথে মিনান্ডারের এই পরিচয় এবং তার বার্তালাপের ঘটনা পাওয়া যায় মিলিন্দ পানহ এই পুস্তকে।